আমাদের সিলেবাস কন্টেন্টে যেরকম আসে সেইভাবে আজকে আমরা জাভার একদম বেসিকটা, যদিও বা তোমরা জাভা সম্বন্ধে কিভাবে ইনভেন্ট হয়েছে এগুলো সম্বন্ধে ক্লাস 8-এই জেনে এসছো, তো আমরা একটু সিলেবাস কন্টেন্ট যেরকম আছে সেরকম ভাবেই পরপর একটু জেনে নিই, তাহলে তোমাদের পড়তেও সুবিধা হবে যখন তোমরা নিজেরা বুকটা স্টাডি করবে। কেন কি আমরা এখন যেটা করছি কি বলতো, জানার জন্যই করছি। দেন আফটার যখন আমাদের কি বলবো রিভিশন হবে, রিভিশন হওয়ার সময় তোমার কি বলতো আমরা কিছু ট্রিকি কোশ্চেন সম্বন্ধে বা আউটপুট গুলো সম্বন্ধে জানবো। এই যে চ্যাপ্টারটা আছে, ফার্স্ট যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা বেসিক্যালি তোমার কি বলতো পুরোটাই থিওরিটিক্যাল পার্ট আছে। তো আমরা আগে প্রোগ্রামিং যখন শুরু করার সময় আমি তোমাদের দুটো পার্ট বলেছিলাম, একটা হচ্ছে ডেভেলপারের ভিউ আর একটা এর ভিউ, ইউজারের ভিউ। তো এই জায়গাটা সম্বন্ধে তোমাদের সবারই ক্লিয়ার আইডিয়া আছে। এবার আমরা যে সফটওয়্যার গুলো সম্বন্ধে জানলাম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যার, এইগুলো সম্বন্ধে জেনেছি। তো আমরা যে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন ব্যবহার করছি বা জাভার যে অ্যাপ্লিকেশন, জাভা ইউজ করে যে অ্যাপ্লিকেশন গুলো তৈরি করা যায়, সেখানে দু রকম অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। একটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন, আর একটা ওয়েব অ্যাপ্লিকেশন। এই ওয়েব অ্যাপ্লিকেশন মানে আমরা জাভা মেনলি তোমার কি বলতো, জাভার যে সমস্ত ফিচার্স গুলো আছে সেই ফিচার্স, আমি দেখো এখানে ইনভেনশন ইয়ার বা কিভাবে এ হয়েছে সেই পার্ট গুলো, এই যে এইখানটা একটু তোমরা নিজেরা গোয়িং থ্রু করবে কিভাবে সি এর পর C++, তারপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট এসেছে, তারপর জাভা এসেছে। মানে জাভাকে পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, কেন কি মেশিন ডিপেন্ডেন্ট নয়। মানে আমি একটু ছোট্ট করে বলি এই জায়গাটা, মানে এটা একটু আমাদের জানার দরকার যে আমরা যখন কোনো একটা প্রোগ্রাম লিখছি, সেই প্রোগ্রামটা লেখার পর বা আমি যদি অ্যাপ্লিকেশনের কথা ভাবি, আমরা ইন্টারনেট ইউজ করে যে সমস্ত পেজগুলো দেখি, যদি এই পেজগুলো প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট হতো, তাহলে আমি এইখান থেকে ধরো উইন্ডোজ ইউজ করে তোমার হোস্ট করলাম, তুমি সেখানে অ্যান্ড্রয়েড যে অপারেটিং সিস্টেম ইউজ করে তোমার ফোন থেকে সেটাকে দেখতে পাবে। বুঝতে পারা গেছে? তো এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য জাভা 1995-এ এসেছিল। তো সেইখানে সেটা আরেকবার বলুন। বলছি, বেসিক্যালি দেখো প্ল্যাটফর্ম কথাটার অর্থ হচ্ছে আমরা কি অপারেটিং এনভায়রনমেন্ট ইউজ করছি সেটাকে বোঝা যাচ্ছে। তো আমি এখানে ল্যাপটপ ইউজ করে যখন ডিস্ট্রিবিউট করছি, যেমন ধরো আমাদের এই যে সিচুয়েশনটা চলছে, মানে আমরা যে ভিডিও কনফারেন্সিং এর থ্রু দিয়ে ক্লাসটা করছি, তো সেখানে তোমার কি আমি এখানে হোস্ট করছি, আমি এখানে উইন্ডোজ এর অপারেটিং সিস্টেম ইউজ করছি। তুমি যদি ফোন থেকে দেখছো, তো সেখানে তোমার কি অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেম ইউজ করছো। তো এই দুটো প্ল্যাটফর্ম ডিফারেন্ট, তাদের যে স্ট্রাকচার বা তাদের যে ইন্টারনাল কনফিগারেশন সেটাও আলাদা আলাদা। কিন্তু জাভা এটা এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্টে কাজ করে। মানে আমি এই প্ল্যাটফর্ম থেকে হোস্ট করলেও সেই প্ল্যাটফর্ম থেকে সেটাকে তুমি দেখতে পাবে। ইন্টারনেট ইউজ করে যখন আমরা কোনো পেজ ওপেন করার সময় যেখান থেকে হোস্ট করা হয়েছে সেইখানকার অপারেটিং এনভায়রনমেন্ট আর আমার অপারেটিং এনভায়রনমেন্ট কিন্তু এক নয়, তবুও আমরা কি করতে পারি, বুঝতে পারি বা দেখতে পাচ্ছি এই জিনিসটা। তার কারণ কি না, এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্টের জন্য। অন্যান্য যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন ধরো C++, যদি এইগুলো দিয়ে যদিও বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যেত না, শুধুমাত্র ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই নয়, আমরা জাভা যখন তৈরি করলাম, আমি একটু তাহলে বেসিকটা একবার বলে দিই তোমাদের, এটাতে পরে যাচ্ছি। মানে জাভা যখন কি করছে, আমি একটা ফাইল ধরো abc.java এই নামে সেভ করলাম। তো এটাকে জাভা একই সঙ্গে কম্পাইলার আর ইন্টারপ্রিটার দুটো হিসেবে কাজ করে। তো এ কি করবে, একে কম্পাইল করার পর ছবি এঁকেই বলি, কম্পাইলার ইউজ করলাম যখন, ধরো আমরা এই যে প্রোগ্রামটা লিখেছি, এই প্রোগ্রামটাকে ফার্স্টে কম্পাইল করা হচ্ছে, ঠিক আছে? কম্পাইল করার সঙ্গে সঙ্গে ও কি করবে, একটা ফাইল ক্রিয়েট করবে, যে ফাইলটার নাম হচ্ছে সেই ফাইলটার নাম হবে, আমি নিচটাতে লিখছি abc.class।
ক্লাস ফাইল একটা জেনারেট হয়। ওকে, তো এই যে ক্লাস ফাইলটা জেনারেট হলো, বেসিক্যালি একটা কোড জেনারেট হয় যেটা মেশিন আন্ডারস্ট্যান্ডেবল কোড, যেটাকে আমরা বাইট কোড বলছি। ঠিক আছে, মানে জাভার এটা একদম বেসিক পার্ট। তো আমি সেই জায়গাটাই বলছি, বইয়ে এত কথা লেখা নেই, আমি সেই জায়গাটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমরা প্রথমেই একটা ফাইল ধরে জাভাতে প্রোগ্রাম লিখেছি, আমরা যখন সেভ করি শুধুমাত্র কি আমরা ক্লাসের নামটা দিয়ে, ক্লাসের নাম দিয়ে সেভ করে দিই। তো সেই ক্লাসের নামটা ডট জাভাতে সেভ হয়েছে। যদি আমরা নোটপ্যাড ইউজ করে করতাম, আমরা তো একটা ব্লুজে মানে তোমার সেটা একটা কি বলবো ফ্রেমওয়ার্ক ইউজ করছি, কিন্তু এইখানে তোমার কি না কম্পাইল করার পর এরকম একটা ক্লাস ফাইল ক্রিয়েট হয়, যেটাকে আমরা বাইট কোড অর ম্যাজিক কোড বলছি। ঠিক আছে, এই বাইট কোড বা ম্যাজিক কোড, এই কোডটাকে কিন্তু তোমার কি না হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল নয়। ঠিক আছে, এবার এটা কেন করা হয়েছে? সিকিউরিটির জন্য। এটা মেশিন আন্ডারস্ট্যান্ড, মেশিন শুধুমাত্র বুঝতে পারবে। আমি পেন ড্রাইভে করে যদি এই ক্লাস ফাইলটা, যেখানে জেভিএম, জেভিএম মানে হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন, এই এনভায়রনমেন্টটা আছে, যে জাভা ভার্চুয়াল মেশিন এই এনভায়রনমেন্টটা তোমার থাকতেই হবে। ঠিক আছে, এই এনভায়রনমেন্টটা আছে, সেখানে আমরা কি করতে পারবো, এই ক্লাস ফাইলটাকে এক্সিকিউট করাতে পারবো। ঠিক আছে, এবার নেক্সট কি হয়, এই যে ক্লাস ফাইলটা থাকে সেই ক্লাস ফাইলটাকে ইন্টারপ্রিট করা হয়। এই ক্লাস ফাইলটা কি হচ্ছে, ইন্টারপ্রিট হয়। কেন কি, এটা যখন এটাকে ট্রান্সলেট বা ইন্টারপ্রিট করলেই তবেই আমরা কি করতে পারবো, এক্সিকিউটেবল কোডটা পাবো। ইন্টারপ্রিটার, ইন্টারপ্রিটারের কাজ কি, এই ক্লাস ফাইলটাকে ইন্টারপ্রিট করা, ইন্টারপ্রিট করার পর একটা এক্সিকিউটেবল ফাইল। স্যার ইন্টারপ্রিট করা মানে কি? ইন্টারপ্রিট মানে ট্রান্সলেট করা। ঠিক আছে, আমি ল্যাঙ্গুয়েজটাকে, ল্যাঙ্গুয়েজটা তো বাইট করে কনভার্ট হয়ে গেছে এখন কম্পাইল করার পর, যেটা যেটা তোমার কি হলো মেশিন আন্ডারস্ট্যান্ডেবল কোড। আমি দেখো এখন মানে একবার প্রথমবার বলছি তো এটাকে সহজভাবে বলছি, আবার একবার এটাকে ডিটেলসে বলবো। ঠিক আছে, এখন সহজভাবে নাহলে গুলিয়ে যাবে। তো এটা তোমার কি তাহলে ক্লাস ফাইল ক্রিয়েট হয়েছে যেটা হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল নয়, যে কোডটা ম্যাজিক কোড বা বাইট কোড বলা হয়, যেটা শুধুমাত্র মেশিন বুঝতে পারবে। ওকে, এবার আমি বললাম যে আমরা শুধুমাত্র এই ক্লাস ফাইলটা, এটা কিসের জন্য, এই ক্লাস ফাইলটাকে আমি অন্য একটা মেশিনে নিয়ে যাই। জাভা যেহেতু প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট এবং মেশিন ডিপেন্ডেন্টও নয়, সেই জন্য জাভার প্রোগ্রামকে আমি একটা ওয়াশিং মেশিনে নিয়ে যাও কোড করতে পারি। এবার ওয়াশিং মেশিনে তো আর পেন ড্রাইভ ঢুকে এরকম কোড আমরা যেরকম চাইছি সেরকম কোড করতে পারবো না, যেমন একটা মেশিন থেকে অন্য মেশিনে করি। সেখানে কি না, যখন ম্যানুফ্যাকচার করা হয় তখনও কিন্তু সেখানে জাভার কোড লাগানো আছে। ওয়াশিং মেশিনে কি আমি দেখবে আমরা ডিজিট দেখতে পাই, বা যেখানেই এখন ডিজিটাল যে সমস্ত ডিভাইস গুলো দেখতে পাই, সেটা তোমার ডোর লক সিস্টেম হতে পারে, রিস্ট ওয়াচ যে স্মার্ট ওয়াচ আছে সেটা, ফোন, সমস্ত জায়গাতে জাভা ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, তো এইখান থেকে তাহলে কি হলো না, ইন্টারপ্রিটার কি করছে, ইন্টারপ্রিট করছে এবং তার করসপন্ডিং এক্সিকিউটেবল কোড, এক্সিকিউটেবল কোডটাকে জেনারেট করছে। তাহলে একটা সিনারিও বুঝতে পারলাম, আমি একটা কোড লিখলাম, সেটাকে আমরা সোর্স কোড বলছি। ঠিক আছে, সেই সোর্স কোডটাকে কম্পাইলার কি করছে, কম্পাইল করছে, কম্পাইল করার পর একটা ক্লাস ফাইল ক্রিয়েট হয়। এই ক্লাস ফাইলটাকেই আমরা বাইট কোড বা ম্যাজিক কোড বলছি, যেটা যে কোনো জেভিএম এনভায়রনমেন্ট আছে এরকম মেশিনে আমরা এক্সিকিউট করাতে পারবো। ওকে, এবার আমরা কি করি, ইন্টারপ্রিটার মানে এই ম্যাজিক কোড বা বাইট কোড এটাতে কনভার্ট হওয়ার পর মেশিন বুঝতে পারলো যে তাকে কি করতে বলা হয়েছে, কিন্তু তাকে তো আমাকে আমার ল্যাঙ্গুয়েজে আবার ট্রান্সলেট করে দিতে হবে। তো সেই জন্য এখানে আবার লাইন বাই লাইন ইন্টারপ্রিটেশন হয়, ইন্টারপ্রিটেশন হওয়ার পর এক্সিকিউটেবল কোড জেনারেট হয়, তারপর আমরা সেটাকে বুঝতে পারি। মানে ধরো আমি 5+6 লিখলাম, সেটাকে এই মাঝখানে এতগুলো সিনারিও থ্রু দিয়ে গিয়ে তারপর এই .exe পার্টটা তৈরি হচ্ছে, তারপর আমরা আউটপুটটা দেখতে পাই। বুঝতে পেরেছি? এবার যেটা আমি ওইখানে বলছিলাম যে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কথাটার অর্থ হচ্ছে কি না, আমরা অপারেটিং
এনভায়রনমেন্ট, এটার কথাটা জানবো ভালো করে। ঠিক আছে, অপারেটিং এনভায়রনমেন্ট কথাটার অর্থ হচ্ছে কি না, আমরা যে সমস্ত উইন্ডোজ অ্যান্ড্রয়েড পড়েছি আমরা ক্লাস 8-এ, উইন্ডোজ অ্যান্ড্রয়েড, তারপর তোমার ইউনিক্স বা লিনাক্স, তো এইগুলো তোমার এক একটা অপারেটিং এনভায়রনমেন্ট। এবার সেই প্ল্যাটফর্মে মানে আমরা ধরো উইন্ডোজ থেকে কোনো কিছু একটা প্রজেক্টকে বা প্রোগ্রামকে ক্রিয়েট করেছি, দিয়ে তার ডট ক্লাস ফাইলটা ক্রিয়েট করা হলো। ওকে, সেই ক্লাস ফাইলটা যদি এরকম অ্যান্ড্রয়েড আছে, সেই সেরকম কোনো মেশিনে নেই যে আমরা এক্সিকিউট করাতে চাই, সেটা এক্সিকিউট করবে। ঠিক আছে, এটাই জাভার বৈশিষ্ট্য, যেটা সি বা সি প্লাস প্লাস বা জাভার আগে যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল সেগুলোতে ছিল না। কেন কি, এগুলো প্রত্যেকটাই সি, সি প্লাস প্লাস, এগুলো প্রত্যেকটাই মেশিন ডিপেন্ডেন্ট ছিল। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই মেশিন ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তোমার কি হলো না, একটা মেশিন থেকে অন্য মেশিনে নিয়ে গিয়ে বা একটা এনভায়রনমেন্ট থেকে অন্য এনভায়রনমেন্টে নিয়ে গিয়ে এক্সিকিউট করাতে গেলে এক্সিকিউট করা যেত না। বা আমরা এখন যে এত ডেটা শেয়ার করি, ডেটা শেয়ারের জন্য ইন্টারনেট ইউজ করছি, নেটওয়ার্কের থ্রু দিয়ে আমরা ডেটা শেয়ার করছি। তো সেই নেটওয়ার্কের যে নেটওয়ার্কিং এর কনসেপ্টের পর যখন তোমার ইন্টারনেটের কনসেপ্ট এত এত পপুলারিটি পেলো, মানে ইন্টারনেট এক্সপ্লোরারও কিন্তু তোমার জাভা যে বছর ইনভেন্ট হয়েছে সে বছরই ইনভেন্ট হয়েছে। যে তোমার আমরা যে ইন্টারনেট এক্সপ্লোরার যে দেখি, মানে যেটা মাইক্রোসফটের তৈরি, তো সেখানে তোমার কি না ফার্স্ট এই জিনিসটাকে তৈরি করা হলো যে এখান থেকে আমি যেটা দিচ্ছি সেখানেও তুমি সেটাকেই দেখতে হবে, আমি এখান থেকে হোস্ট করছি, তুমি সেখান থেকে সেটাকে দেখতে হবে। তারপরে পরবর্তীকালে 1998-এ গুগল এলো, গুগল আসার পর তোমার আস্তে আস্তে করে এই সিনারিওটাকে আরো অনেক চেঞ্জ করছে। এই গল্পগুলো এখন বললে তোমাদের পড়া থেকে বেরিয়ে যাবো, তো সেই জন্য আমি আবার এখানটা ফিরে আসছি। আমরা এখানে যেটা বলছিলাম, এই জায়গাগুলো একটু তোমরা নিজেরা গোয়িং থ্রু করবে, মানে কিভাবে সি, তারপর সি প্লাস প্লাস, তারপর জাভা এসেছে সেই সম্বন্ধে ছোট্ট করে লেখা আছে। এটাকে বলছে অবজেক্ট ওরিয়েন্টেড হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই কথাটা আমি একটুখানি বলে দিই। রিয়েল লাইফ অবজেক্ট নিয়ে তো আমরা কাজ করলাম, এবং সেই সঙ্গে সঙ্গে এ কি বলতো পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়। এই পিওরলি কথাটা কেন বলছে, এটা ইন্টারভিউতে কোশ্চেন করে, মানে তোমার যখন আইটি স্টুডেন্টে যারা বিটেক করছে তাদের এই কোশ্চেন, why Java is called purely object oriented programming language? Because Java does not contain any pointer concept. That means আমরা যখন জাভার প্রোগ্রাম করছি ও ডিরেক্টলি মেশিনের উপর ডিপেন্ড হয়ে থাকে না। ঠিক আছে, যেহেতু আমার কি ডট ক্লাস ফাইলটা থাকছে, সেই জন্য তোমার কি না ও ডিরেক্ট মেশিনের উপর ডিপেন্ড হয়ে থাকছে না। ক্লিয়ার? আর তার জন্য যখনই আমরা মানে ধরো আমি সি বা সি প্লাস প্লাস এই প্রোগ্রামিং গুলো তোমরা পরে যখন শিখবে, সেখানে আমরা কি করতে পারি, আমি আমার মেশিনে বসে বসে মানে যদি আমরা এটাকে ডিস্ট্রিবিউটেড সিস্টেম করতাম, মানে যদি জাভা যেরকম ভাবে ইউজ হয় সেভাবে যদি করা হতো, মানে মেশিন ডিপেন্ডেন্ট, আমি এখানে বসে বসে তোমার র্যামের কোনো একটা পার্টিকুলার অংশকেও আমি অ্যাক্সেস করে নিতে পারতাম। যেহেতু এখানে পয়েন্টার বলে একটা কনসেপ্ট আছে, মানে আমরা জানি যে পয়েন্টার কনসেপ্টটা এরকম, র্যামের মধ্যে যে ডেটাগুলো স্টোর থাকছে, কোন লোকেশনে ডেটা স্টোর আছে সেটাকে পয়েন্ট করা যায়। ঠিক আছে, সেটাকেও অ্যাক্সেস করা যায়। তো এখন আমি পয়েন্টারে যাচ্ছি না, তোমরা এটুকুনি মনে রাখো যে যেহেতু এ মেশিনের উপর ডিপেন্ড করে থাকছে না, সেই জন্য আমরা একে পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলছি। তো এইখানে টাইপস অফ জাভা প্রোগ্রাম বলে দেখো আছে, যার আমরা ক্লাস 10 পর্যন্ত এই অংশটুকু করব, 11-12-এ গিয়ে এই ধরনের প্রোগ্রাম করতে হবে। তো তোমরা চাইলে মানে সামার ভ্যাকেশনে যে ছুটি থাকে, তোমরা তখন চাইলে আমি অ্যাপলেটের উপর বেস করে কিছু প্রজেক্টও করে দিতে পারি, খুব দুর্দান্ত দুর্দান্ত প্রজেক্ট আছে আমার কাছে। যাই হোক, তো এখানে দেখো স্ট্যান্ড অ্যালোন যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, সেটা কি বলছে যে these types of programs are written to carry out specific tasks on stand alone local computer। আমি এটাকে সহজভাবে বলছি, স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন গুলো কি না, যে অ্যাপ্লিকেশন গুলোতে আমরা যে সফটওয়্যারটা ক্রিয়েট করছি সেই সফটওয়্যারটা যেখানে ইনস্টল করা হলো, ঠিক আছে, যেই মেশিনের মধ্যে ইনস্টল করা হলো সেই মেশিনেই চলবে। যেমন ওয়েব অ্যাপ্লিকেশন কি www.google.com, যে কোনো জায়গা থেকেই আমি এটাকে লিখতে পারি এবং আমি তাকে অ্যাক্সেস করতে পারি। কিন্তু ধরো আমি মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে, আমার মেশিনে যদি ইনস্টল না করা হয় আমি কিন্তু সেটাকে অ্যাক্সেস করতে পারবো না। নাকি বুঝতে পারলাম না? তো এই ধরনের অ্যাপ্লিকেশন গুলোকে যে একটা কম্পিউটার সিস্টেমের মধ্যেই শুধুমাত্র ব্যবহার হচ্ছে, এরকম
অ্যাপ্লিকেশন গুলোকে আমরা স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন বলছি। আর ওয়েব অ্যাপ্লিকেশন কোনগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছি। তো জাভা দিয়ে আমরা দুটোই করতে পারি। স্ট্যান্ড জাভার এইটাই হচ্ছে তোমার কি বলার বিরাট ফিচার্স বলতে পারো। স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশনও করতে পারি আর আমরা ওয়েব অ্যাপ্লিকেশনও করতে পারি। মেনলি ওয়েব অ্যাপ্লিকেশন পার্টে অ্যাপলেট ইউজ করা হয়, যেখানে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেমন কি বাটন তৈরি করা, বাটনের উপর ক্লিক করলাম কালার চেঞ্জ হলো, বাটনের উপর ক্লিক করলাম লেটস সে কাউন্ট হচ্ছে, আমরা ওয়েবে যে সমস্ত জিনিসগুলো দেখি, ক্লিক করলাম সাবমিট হয়ে গেল, এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের পার্টের মধ্যে পড়ছি, যেখানে আমরা গ্রাফিক্স নিয়ে কাজ করছি, জিইউআই বেসড। ঠিক আছে। আর আমরা এখানে যে স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছি, এতদিন ধরে যে প্রোগ্রাম করেছি সেইগুলো সবগুলোই কিন্তু সিইউআই বেসড ছিল। সিইউআই বেসড কেন বলছি, তুমি দেখো যে সেখানে কি আমরা কোনো বাটন ক্রিয়েট করেছি বা মাউস ক্লিক করে কোনো কাজ করতে পারি? তুমি যখন ইনপুট দিচ্ছ বা আউটপুট পাচ্ছ পুরোটাই ক্যারেক্টার বেসড হচ্ছে। ওকে, তো আমরা তাহলে এখন যেটাতে আছি সেটা হচ্ছে দিস আর ইউজ এই দিস টাইপস অফ প্রোগ্রাম রিটেন টু ক্যারি আউট স্পেসিফিক টাস্ক। ধরো আমি প্রাইম নাম্বারে প্রোগ্রাম করলাম, লেটস সে কি বলে দুটো নাম্বারের অ্যাডিশনের প্রোগ্রাম করলাম, যেটা আমি যেই মেশিনে গিয়ে সেটাকে ইনসার্ট করছি বা যেই মেশিনে গিয়ে সেটাকে রান করছি সেখানেই রান করবে। ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাপলেটের কিছু পার্থক্য বলেছে। অ্যাপ্লিকেশন কি স্ট্যান্ড অ্যালোন এটা তো বুঝতে পারলাম, আর এখানে এমবেডেড, এমবেডেড কথাটার মানে হচ্ছে কি একটার সঙ্গে অন্যটাকে জুড়ে দেওয়া। যেমন এমবেডেড এর একটা সহজ এক্সাম্পল আমি বলছি, এখানে তিন ধরনের হতে পারে, একটা ইন্টারনাল হতে পারে, একটা এমবেডেড আর একটা এক্সটার্নাল টাইপ হতে পারে। ঠিক আছে। তো এমবেডেড কথার অর্থ কি, আমি মানে অ্যাপলেটের সমস্ত প্রোগ্রামগুলো এক জায়গায় তোমার হচ্ছে ডিফাইন করা থাকবে, অন্য একটা জায়গা থেকে আমি সেটাকে অ্যাক্সেস করতে পারবো। বুঝতে পেরেছি? মানে প্রোগ্রামের একটা অংশতে একটা জায়গাতে সেখানে তোমার ডিফাইন করা আছে, আমি এবার কি করলাম না যে কোনো জায়গা থেকে ওই অংশটাকে অ্যাক্সেস করতে পারবো। এই কনসেপ্টটাকে এমবেডেড বলছে। এটাকে প্রোগ্রাম আকারে দেখালে আরো ভালো বুঝতে পারবে। তো তোমরা বলবে যে তাহলে জাভা অ্যাপ্লিকেশন না করে মানে জাভার যে অ্যাপ্লিকেশন স্ট্যান্ড অ্যালোন যে অ্যাপ্লিকেশন সেটা না করে আমরা অ্যাপলেট নিয়ে কাজ করতাম। হ্যাঁ, অ্যাপলেট নিয়ে কাজ করতে গেলেও তোমার কিন্তু এই কনসেপ্ট গুলো দরকার, বেসিক যে কনসেপ্ট মানে তোমার ইনহেরিটেন্স বা পলিমরফিজম, এই যে কনসেপ্ট গুলো এইগুলো আমরা এইখানেই শিখবো। কোর জাভা বলা হয় এটাকে, কোর জাভা পার্টে আমরা এটা শিখবো। ঠিক আছে। পরে শুধু অ্যাপলেট নয়, সাবলেট বলেও কনসেপ্ট আছে, জাভা সুইং আছে, জাভা স্প্রিং ফ্রেমওয়ার্ক আছে, এরকম পরপর মানে শেখার কোনো শেষ নেই, তুমি শিখতেই থাকবে ডে বাই ডে। এটা কি না এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো ইন্ডিপেন্ডেন্টলি রান করে, কিন্তু এ কি বলতো, একে রান করানোর জন্য আলাদা করে ওয়েব ব্রাউজারের প্রয়োজন। আমি এক্ষুনি বললাম ওয়েব অ্যাপ্লিকেশন মানে স্বাভাবিক তোমাকে কি থার্ড পার্টি একটা সফটওয়্যারের হেল্প নিতে হবে। এখানে মেন মেথড থাকে, এখানে কোনো মেন মেথড থাকে না। ঠিক আছে। HTML ফাইলের দরকার নেই, কিন্তু এখানে HTML যখনই আমরা ওয়েবে যাচ্ছি তোমাকে HTML দরকার, যে কোনো ফাইল। যেমন আমি এখানে ধরো আমাদের যে ওয়েবসাইটটা আমি ওপেন করে দেখাচ্ছি, এটার উপর রাইট ক্লিক করলাম, পেজের যে সোর্সটা সেই সোর্স কোডটা দেখাচ্ছে। মানে তোমার HTML থাকবেই একদম যে কোনো প্রোগ্রামে। এই দেখো এই জায়গাটা দেখো, HTML দিয়ে তোমার শুরু হবেই একদম। বুঝতে পারলে? যে কোনো পেজ তোমার HTML ছাড়া কোনো ওয়েব পেজ হতে পারে না, নাকি বুঝতে পারলাম না? HTML তাহলে কি বুঝলাম, HTML হচ্ছে একদম বেসিক, যেটা তোমার থাকবেই একটা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। এইখানে বলেছে দেখো রান ইউজিং জেডিকে জাভা ইন্টারপ্রিটার। আমরা যখন এই যে তোমরা যখন এই ব্লু যে ইনস্টল করেছো সেখানে কি জেডিকে যে এনভায়রনমেন্টটা সেটা তোমাকে ইনস্টল করতে হয়েছে, কিন্তু এইখানে অ্যাপলেট জেডিকে এর একটা অ্যাপলেট ভিউয়ার বলা, মানে যদি তুমি দেখো আমি যখন নিজে যখন তৈরি করছি সফটওয়্যারটাকে, সেই সফটওয়্যারটা তৈরির সময় তো আমি আর ওয়েব ব্রাউজারে একদম হোস্ট করে দিচ্ছি না। মানে আমি তৈরি করার সময় যদি হোস্ট করে দিই তাহলে কি হবে, তোমার সেই হোস্ট করা যে হোস্ট করাটা যদি ভুল হয় সেটাও সে ইউজার দেখতে পেয়ে যাবে।
সেই জন্য আমরা কি করি, আমরা যখন সফটওয়্যার তৈরি করছি তখন টেস্টের জন্য যেটা দরকার, মানে আমার মেশিনটাই তখন ক্লায়েন্ট আর আমার মেশিনটাই তখন সার্ভার হিসেবে কাজ করবে। মানে আমি এখানে কোডিং করলাম, আমি আমার ক্লায়েন্টের জন্য যে ডেটাটা ছাড়ছি সেটা তোমার কি আমি নিজেই টেস্ট করে দেখতে পাবো যে ঠিকঠাক হচ্ছে কিনা। তো তার জন্য যেটা দরকার জাভা এদিকে অ্যাপ্লেট। ঠিক আছে, কৃষ্ণাংশু কিছু বলবেন? না স্যার। দেখো এখানে এবার স্যার আমি বলছি আমাদের সুইচ কেস দিয়ে কিছু প্রোগ্রামিং দিয়েছে স্কুলে, ওগুলো কি করে পাঠাবো আপনাকে? করবে তোমরা বললে না যে স্যার একটু প্রথম থেকে শুরু করতে, ওই জন্য আমি শুরু করলাম। সুইচ কেস তো তোমাদের করিয়েছি তো আমি। ঠিক আছে, তাহলে সেই সুইচ কেসের প্রোগ্রাম করো, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করো। বিকেলের দিকে ফোন করতে পারো, ফোন করে কারো যদি অসুবিধা হয় মানে ভিডিও কলের থ্রু দিয়েও আমি বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বিকেলের দিকে সন্ধ্যের দিকে, কেমন? আচ্ছা একটা কথা মনে পড়লো, তোমার হচ্ছে কালকে 9টার সময় সবাই কি জয়েন করতে পারবে এক্সট্রা ক্লাসটার জন্য, পরশুদিনের ক্লাসটা? তোমাদের কি কি বার বলেছে বলো তো, তোমাদের কি কি বার বলেছে? মঙ্গলবার? হ্যাঁ স্যার পারবো। তোমাদের থার্সডে আর স্যাটারডে। স্যার বৃহস্পতিবার শনিবার। বৃহস্পতিবার, ঠিক আছে। তাহলে কালকে 9টার সময় সবাই আসতে পারবে? কে কে আসতে পারবে? সবাই আসতে পারবে তো? স্যার আমি মহিমা হবে না? পেরে যাবো। পেরে যাবে। আর কি অনেক হবে? অনেক, ঠিক আছে। তাহলে সবারই হচ্ছে, যাদের হচ্ছে না স্যার আমিও আসবো। কার হচ্ছে না? না না আমি আসতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। তো এবার এখানে দেখো যে এখানে দেখো আমি এক্ষুনি যে কথাটা বোঝালাম তোমাদের, মানে এই কম্পাইলেশন কি, তারপর ইন্টারপ্রিটেশন কি, সেই বিষয়টাই এরা আবার একটু ডিটেলসে বলেছে এখানে। হ্যাঁ, যে জাভা কম্পাইলার ক্লাস ফাইল যেটা তৈরি হচ্ছে জাভা বাইট কোড, সেই কোডটাকে আমরা কিভাবে জাভা ভার্চুয়াল মেশিনের থ্রু দিয়ে, মানে বিভিন্ন এনভায়রনমেন্টে, লিনাক্সের জন্য, উইন্ডোজের জন্য, অন্যান্য যে সমস্ত অপারেটিং সিস্টেম গুলো আছে সেখানে কিভাবে কনভার্ট হচ্ছে সেই কথাটাই এখানে বলেছে। তো আমি এই জায়গাটা আর বলছি না। তো তোমাদের এইখানে কিন্তু অনেকগুলো কথা আমরা জেনে গেলাম। একটা হচ্ছে কি, হোয়াট ইজ বাইট কোড অর ম্যাজিক কোড, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা তোমরা ভালো করে দেখবে, দরকার হলে এইখান থেকে একটু ডেফিনেশনটা দেখে নেবে। এইখানটা খুব সুন্দর করে লিখেছে, বলেছে যে ইন আওয়ার জুনিয়র ক্লাসেস উই আর রিড অ্যাবাউট কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রিটার, নাও লেট আস do the quick recap in like what is compiler and what is interpreter. যে এইখানে কম্পাইলার আর ইন্টারপ্রিটারের ডেফিনেশনটা বলেছে, এবং সেই সঙ্গে সঙ্গে কম্পাইলার ইন্টারপ্রিটার সম্বন্ধে কারো কোনো ডাউট নেই তো? আবার কম্পাইলার ইন্টারপ্রিটার বলতে হবে না তো? হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে, এটা আমরা জানি। তো সেই সিনারিওটা যেটা আমি এক্ষুনি ছবি এঁকে তোমাদের বলছিলাম সেটা এখানে ওরা দিয়েছে। এবার আমি যে ডেফিনেশন গুলোর কথা বললাম সেই ডেফিনেশন গুলো সুন্দর লিখেছে দেখো। সোর্স সোর্স কোড সম্বন্ধে আমরা বুঝলাম, যেটা আমরা যে ল্যাঙ্গুয়েজটা আমরা লিখছি, লেখার যে ল্যাঙ্গুয়েজটা, সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা সোর্স কোড বললাম। ঠিক আছে, অবজেক্ট কোড কি না, আমরা যে মেশিন যখন কনভার্ট করছে, কম্পাইল করার পর কনভার্ট হচ্ছে বাইট কোড, বা যে কোডটা জেনারেট হচ্ছে মেশিন আন্ডারস্ট্যান্ডেবল কোড যেটা জেনারেট হচ্ছে সেটাকে আমরা অবজেক্ট কোড বললাম। এগুলো সব ক্লাস 8 থেকে আমি অনেকবার করে বলেছি। আর বাইট কোড বা ম্যাজিক কোড যেটা আমি এক্ষুনি বললাম, এটা একটু তোমরা নিজেরা পড়ে নেবে। এই যে বলেছে ফাইল উইথ ডট ক্লাস এক্সটেনশন, ঠিক আছে, এবং যেটা পোর্টেবল হয়। এই যে জাভা প্রোগ্রাম মেক্স জাভা প্রোগ্রাম হাইলি পোর্টেবল, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে ওই ক্লাস ফাইলটাকে আমরা এক্সিকিউট করতে পারি। এবং সেখানে অবশ্যই এখানে রান অন এনি মেশিন হ্যাভিং জেভিএম, যে কোনো মেশিনে তুমি রান করাতে পারবে যেখানে জাভা ভার্চুয়াল মেশিন এই যে তোমার এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটা আছে। ওকে, জাভা ভার্চুয়াল মেশিন সম্বন্ধেও বলেছে যে ইট ইজ এ ভার্চুয়াল প্রসেস হুইচ প্রসেস বাইট কোড টু মেশিন কোড ফর ভেরিয়াস প্ল্যাটফর্ম লাইক উইন্ডোজ, ইউনিক্স। বুঝতে পেরেছো?
যে এ কি করছে, এর কাজ হচ্ছে কনভার্ট করে দেওয়া বা ইন্টারপ্রিট করা। আর জেডিকে সম্বন্ধে তোমাদের নিশ্চয়ই বলতে হবে না, জেডিকে সম্বন্ধে আমরা জানি অলরেডি, ঠিক আছে। যেখানে জেডিকে এর যে তোমাদের হ্যাঁ ক্লাস 9-এ তোমরা যেটা করছো কি বলতো, জেডিকে 7 যদি কেউ ইউজ করছো, তোমরা জেডিকে 8-এ চলে যাবে। তাহলে আমি পরে যে সমস্ত প্রোগ্রামগুলো করাবো সেই প্রোগ্রামগুলোতে নাকি কিছু বলবে নাকি? স্যার বাইট কোডটা, অবজেক্ট কোডটা আরেকবার বলুন না। অবজেক্ট কোডটা আরেকবার বলবো। অবজেক্ট কোড হচ্ছে কি না, আমরা যখন কম্পাইল করছি, কম্পাইল করার পর মেশিন আন্ডারস্ট্যান্ডেবল একটা কোড জেনারেট হয়, ঠিক আছে। সেই কোডটাকে আমরা বাইট কোড বলছি। আমরা সোর্স কোড যেটা, সেটাকে কম্পাইল করি, কম্পাইল করার পর মেশিন আন্ডারস্ট্যান্ডেবল একটা কোড জেনারেট হয়, সেইটাকে আমরা অবজেক্ট কোড বলছি। ওকে, নেক্সট মিটিংটা আবার জয়েন করবে 10 মিনিট পরে আসছে, শেষ মানে যখন বন্ধ হয়ে যাবে তখন করবে। তো এটা বুঝতে পারলাম আমরা। স্যার আজকে কি একটাই সেশন হবে না আবার পরে হবে? দুটো সেশন হবে। আচ্ছা তো স্যার বলছি যে কম্পাইল করার পর যে ডট ক্লাসটা তৈরি হয় ওইটা তো বাইট কোড। বাইট কোড হলো, এবার সেই বাইট কোডটাকে জেভিএম এর থ্রু দিয়ে মানে সেটাকে ইন্টারপ্রিট করা হচ্ছে, বুঝতে পেরেছো? সেটাকে ইন্টারপ্রিট করে তারপর যদি দেখো আমরা হচ্ছে যখনই কোনো একটা কনভার্ট করলাম মানে মেশিন কোড হয়ে গেল, মেশিনে এবার সেটাকে বুঝতে পেরে গেছে তাকে কি করতে বলা হয়েছে। এবার সেই যেটা করতে বলা হয়েছে মেশিনকে, সেই আউটপুটটা ও কিন্তু ওই কোডেই জেনারেট করে। মানে ধরো আমি এখানে 5+7 করতে বলি, তো 5+7 এর 7 এর যে অ্যাডিশন পারফর্ম করতে বলা হয়েছে সেটা মেশিন কোডে জেনারেট হয়ে আউটপুটটা জেনারেট হয়। মানে আমি এখান থেকে ইনস্ট্রাকশন দিচ্ছি 5+7 অ্যাড 5+7, ওকে। তো সেইখানে গিয়ে কি করছে, 5+7 এটাকে পারফর্ম করছে এবং আউটপুটও জেনারেট করছে, কিন্তু যে আউটপুটটা জেনারেট করছে সেটাও মেশিন আন্ডারস্ট্যান্ডেবল। তো সেটাকে আবার কি করতে হবে, আমাদের এখানে কনভার্ট করে দিতে হবে, না তোমরা বুঝতে পারবো না, ঠিক আছে। এই বুঝতে পারলে নাকি? হ্যাঁ এবার এর বিভিন্ন যে ফিচার গুলো আছে সেই ফিচার্স গুলো সম্বন্ধে আমরা আস্তে আস্তে করে জানবো। এখানে শুধু পয়েন্ট ওয়াইজ বলে দিয়েছি, অবজেক্ট ওরিয়েন্টেড, সিম্পল, রোবাস্ট, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, কম্পাইলার এন্ড ইন্টারপ্রিটার, রাইট ওয়ান্স, রান এনিওয়্যার, ওপেন প্রোডাক্ট মানে ফ্রিলি অ্যাভেলেবেল, আর সিকিউরড ল্যাঙ্গুয়েজ। মেইনলি আমরা এই জিনিসটার উপর জোর দেব, সিকিউরিটি। জাভা কিন্তু অন্যান্য যে সমস্ত পাইথন বা আমরা যাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি না কেন, তো জাভা হচ্ছে এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেখানে তোমার যা সিকিউরিটি এখনো পর্যন্ত অন্যান্য সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে অনেক হাই। এবার সিম্পল এই কারণেই, কারণ কি আমরা এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টকে ইউজ করছি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টের কাজটা কি দেখো, যে যেখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট সম্বন্ধে বলেছি, মানে যে সমস্ত ফিচার্স গুলোর কথা, সেই ফিচার্স গুলো এখানে সব মেনটেন হচ্ছে। আর কম্পাইলার ইন্টারপ্রিটার এই জিনিসটা তো বুঝতেই পারছি আমরা। এবার এই রোবাস্ট এই টার্মটা আমাদের ক্ষেত্রে জানতে হবে। রোবাস্ট কথাটার অর্থ একটু জাভার বইটা নিয়ে বসলে ভালো হতো। রোবাস্ট মানে দেখো যে বেসিক্যালি পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নয়। মানে রোবাস্ট কথাটার অর্থ কি না, আমরা যেহেতু এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট ইউজ করছি যেখানে অ্যাবস্ট্রাকশন ইউজ করা হয়, সেই জন্য তোমার কি না অ্যাবস্ট্রাকশন বা ডেটা বাইন্ডিং ইউজ করার জন্য এটা অনেক বেশি স্ট্রং হয়। মানে এর ভেতরে যে সমস্ত ডেটা গুলো আছে বা এর ভেতরে যে সমস্ত কি বলবো কন্টেন্ট গুলো আছে বা লাইনস অফ কোড গুলো আছে, সেগুলোকে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবে না। আরেকবার বলছি দেখো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট মানে আমরা যে 4টে কনসেপ্ট জেনেছি সেটা বুঝবো। সিম্পল মানে এখানে যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রিয়েল লাইফ অবজেক্টের সঙ্গে রিলেট করে আমরা করছি, সেই জন্য এটা অনেক বেশি সিম্পল। এগুলো পরে ডিটেলসে আমরা পড়বো আবার, হ্যাঁ, যখন ক্লাস 10-এ যাবো তখন আবার পড়তে হবে।
মানে এক্সামের সময় থাকবে না, কিন্তু আমাদের জানতে হবে এটার জন্য। আর প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কথাটা তো আমি আজকে অনেকবার বললাম, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বুঝতে পেরেছো, কম্পাইলার ইন্টারপ্রেটার সম্বন্ধে। আর WORA যেটা রাইট ওয়ান্স অ্যান্ড রান এনিহোয়ার, এটা কি না একবার তুমি যে কোনো একটা জায়গায় একবার প্রোগ্রামটা যদি এক্সিকিউট করিয়ে নাও, দিয়ে দেখো যে এটা তোমার রান ঠিকঠাক করছে, তাহলে তুমি যে কোনো জায়গাতেই সেই ফাইলটাকে, ক্লাস ফাইলটাকে রান করাতে পারো। আর এটা ফ্রিলি অ্যাভেলেবেল, মানে এটার জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন নেই। যে কোনো মানে ইউজার এটাকে ইউজ করতে পারে, কারণ কি এটা ওপেন সোর্স একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর সিকিউর তো বললাম। এখান থেকে কিছু কোশ্চেন দেখো বলেছে, এই কোশ্চেনগুলোর আনসার কি করেছো তোমরা? পরের দিন আমাকে এই কোশ্চেনগুলোর আনসারগুলো করে দেবে। হ্যাঁ, এই 15টা কোশ্চেনের আনসার আমাকে নেক্সট থার্সডে এর মধ্যে রেডি করে দেখাবে। যারা যারা করবে তারাই পরের দিনের ক্লাস করতে পারবে, ঠিক আছে? এখানে যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলোর আনসার কপিতে তৈরি করবে। ক্লিয়ার? স্যার আপনি কি এই কোশ্চেনগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন? তোমাদের বইতেই তো আছে। এখানে এই পিডিএফ কোন ফাইলটা নেই page? তোমাদের কাছে? হ্যাঁ স্যার আছে। সেই পিডিএফ ফাইল থেকে দেখো, এটা তো সবার চেয়ে প্রথম পিডিএফ ফাইল। ফার্স্ট পিডিএফ। ঠিক আছে, চ্যাপ্টার 2 তে চলে যাচ্ছি আমরা। এখান থেকে কোনো কোশ্চেন থাকলে বলে দাও, আর পরের সেশনটাতে চ্যাপ্টার 2টা স্টার্ট করব। মহিমার কোনো কোশ্চেন আছে এটা থেকে? না, কোনো কোশ্চেন। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট এই কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছো তো? ইয়েস স্যার। পিনাকি? স্যার ওই যে কোশ্চেনটা বলেছিলেন ওটা আরেকবার বলুন। কোশ্চেনটা পিওর অবজেক্ট ওরিয়েন্টেড। পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড যেটা বলছিলাম, যে why Java is called purely object oriented programming language, because Java does not contain any pointer concept, or Java programming language is basically machine independent programming language. Okay, that's why it's called purely object oriented programming language. এটুকুনি মনে রাখো, পরে আমরা এই জিনিসটাকে আরো ডিটেইলসে বলবো। এগুলো তোমাদের অনেকবার বলেছি, এগুলো জানোই তো, আবার বলবো? আর কোনো কোশ্চেন তাহলে বলো, আমি ক্লাস অবজেক্টের চ্যাপ্টার 2টা শুরু করছি একটু পরে। এখানে শুধু ক্লাস অবজেক্টের কনসেপ্ট আবার বলে দেবো, কোনো অসুবিধা নেই, সবাই জেনে যাবে একবার। কোনো ডাউট নেই তো? তাহলে আমি এটা স্টপ করে নেক্সট সেশনটা শুরু করছি, নাহলে মাঝখানে ইন্টারাপশন হবে আবার। নেক্সট সেশন কটায় শুরু হবে? এক্ষুনি শুরু করে দেবো, মানে 5 মিনিট পরে। 12টা 17টা 12টা 20-তে আসবে।